বন্ধুরা, চলে এসেছি তাজ কিচেনে। আজকে বানিয়ে দেখাবো অনেকগুলো স্ন্যাক্সের রেসিপি বা নাস্তা রেসিপিগুলো স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর অনেকগুলো রেসিপির মধ্যে কোনটা বেশি সুন্দর হয়েছে বা কোনটা লোভনীয় হয়েছে সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি তাজ কিচেনে। আজকে বানিয়ে দেখাবো একটা স্ন্যাক্সের রেসিপি। খুব সহজভাবে এই স্ন্যাক্সের রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর এটা বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন প্রায় এক সপ্তাহ মতন। তো টাটকা বানিয়েও খেতে পারেন, ফ্রিজে রাখতে পারেন, সেটা অপশন আপনাদের হাতে। তো চলুন, এই সহজভাবে রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 4 পিস ব্রেড। আর এটা ফ্রিজে ছিল ব্রেড, সেই ব্রেডটাই নিয়েছি। তো ব্রেডটাকে এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। টুকরো করে নিয়ে আমি এখানে 4 টেবিল চামচ দুধ নেব। এই দুধ দিয়ে ভিজিয়ে দেবো। এতে করে কী হবে না, টেস্টটা একটু ভালো আসবে। এখানে চাইলে জল দিয়েও ভেজাতে পারেন, কিন্তু জল দেওয়ার থেকে দুধ দিয়ে ভেজালে না খুব ভালো ভিজে যাবে আর টেস্টটাও একটু বেশি আসবে। সেই জন্য চেষ্টা করবেন দুধ দিয়ে ভেজানোর জন্য। আর এখানে খুব বেশি দুধ ব্যবহার করতে যাবেন না, 4 চামচই দুধ ব্যবহার করেছি। এটা কিছুক্ষণ পরে ভিজে যাবে। ভেজানোর পরেই দেখতে পাবেন এটা ভালো ডো রেডি হয়ে যাবে। আর যদি বেশি পরিমাণে দুধ দেওয়া হয় না, সেক্ষেত্রে অনেকটা নরম হয়ে যাবে। সেই জন্য চেষ্টা করবেন অল্প পরিমাণে দুধ দিয়ে ভিজিয়ে দেওয়ার জন্য। প্রয়োজন পরে সেখানে আরও একটু ব্যবহার করতে পারেন, কিন্তু প্রথমে অল্প দুধ দিয়ে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে এটাকে সাইড করে রেখে দিলাম যতক্ষণ ব্রেডটা ভিজে যাচ্ছে। এদিকে আমি আগে থেকে 3টে মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটাকে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে দিলাম 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো 1/2 চামচ ম্যাগি মশলা, 1/2 চামচ চাট মশলা, আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম ধনে গুঁড়ো, আর এখানে দিলাম একটু বেশি পরিমাণে ধনে পাতা কুচি। এখানে চাইলে আপনারা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন, সেটা অপশনাল। কারণ যদি লঙ্কার পরিমাণটা বেশি খেতে চান সেক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে পারেন। এদিকে দেখুন যে ব্রেডটা ভিজিয়ে রেখেছিলাম কত সুন্দর একটা সফট ডো রেডি হয়ে গেছে। এখানে এই জন্যই বলেছিলাম যে দুধের পরিমাণটা একটু কম দিলে ডোটা খুব সুন্দর রেডি হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 4 টেবিল চামচ চালের গুঁড়ো বা চালের আটা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন যদি হাতের কাছে চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে যদি হাতের কাছে অ্যারারুট পাউডার থাকে সেটাকে ব্যবহার করতে পারেন, সেটাও যদি না থাকে কর্নস্টার্চ যদি থাকে সেটাকেও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি আরও সামান্য 1/2 চামচ মতন চালের গুঁড়ো ব্যবহার করে ডোটাকে রেডি করে নিয়েছি। এখন সাইড করে রেখে দেবো। দিয়ে যতক্ষণ এটাকে সাইড করে রেখে দিয়েছি, এদিকে আমি গ্লু রেডি করে নেব। তো গ্লু রেডি করার জন্য এখানে আমি 4 চামচ ময়দা নিয়েছি। সেই ময়দার মধ্যে সামান্য পরিমাণে লবণ আর 1/2 চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো দিয়েছি। দিয়ে এখন অল্প অল্প জল দিয়ে একটা গ্লু রেডি করে নেব। আর জলের পরিমাণটা খুব বেশি একসাথে দেওয়ার প্রয়োজন নেই, অল্প অল্প জল দিয়ে গ্লুটা রেডি করে নিতে হবে। এতে করে কী হবে, লাম্পস ফ্রি হবে। সেজন্য অল্প অল্প জল দিয়ে গ্লুটাকে রেডি করে নিয়েছি। আর যে ব্রেড আমি 4 পিস নিয়েছিলাম না, তার থেকে তো অনেকগুলো ব্রেড ছিল, সেই ব্রেডটাকেই আমি মিক্সি জারে চালিয়ে নিয়েছি, নিয়ে ব্রেড ক্রাম্বস রেডি করে নিয়েছি। তো এই সমস্তটাই রেডি করে নিয়ে এখন যে ডোটাকে রেডি করে রেখেছিলাম সেটাকে নিয়ে নেব। তো আগের থেকে দেখুন যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে না বা চালের আটা দেওয়া আছে, সেই জন্য অনেকটাই সেট হয়ে গেছে। তারপরেও হাতের মধ্যে এখন ভালো করে একটু তেল মাখিয়ে নিয়েছি, যাতে করে হাতের মধ্যে না লেগে যায়। কারণ এটা নরমই হয়, সেই জন্য হাতের মধ্যে না লেগে যায়, সেই জন্য তেল ব্যবহার করেছি। এখানে আবারও একটা যে রুটি বেলা পিড়ে হয় সেটা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি। নিয়ে হাত দিয়ে এখন একটা শেপ দিয়ে নেব। তো আপনারা চাইলে এটা যেমন কাবাব হয় সেইভাবে শেপ দিয়ে নিতে পারেন, যেমন ভেজিটেবল চপ হয় সেই শেপও দিয়ে নিতে পারেন। তো বাচ্চাদের সামনে পরিবেশন করার সময় এক সময় এক এক রকমভাবে যদি শেপটা দেওয়া হয় না, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। তার জন্য আজকে আমি এখানে দিচ্ছি ট্রায়াঙ্গেলের শেপ। তো এইভাবে করে দেখুন একটু নরম আছে, সেই জন্য হাত দিয়ে কিন্তু একটু সেট করে নিতে হচ্ছে। আমি আবারও একটা কেটে দেখাচ্ছি। দেখুন শেপটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে, তো সেটাকে আমি হাত দিয়ে সেট করে নিচ্ছি। তো এইভাবে সমস্ত টাককেই আমি রেডি করে নেব। নিয়ে এটা 10 থেকে 15 মিনিটের জন্য না আমি ফ্রিজে রেখে দেবো। তো দেখুন এইভাবে সমস্তটাই রেডি হয়ে গেছে। এখন এটা ফ্রিজে রেখে দেব। সেটা আপনি 1-2 দিনের জন্যও রাখতে পারেন। যদি এটা মনে করেন ফ্রিজে স্টোর করে রাখবেন, সেক্ষেত্রে একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিতে পারেন। তো এটাকে আমি সমস্তটা রেডি হয়ে গেছে। এখন 15 মিনিট পরে আমি বার করে নিয়েছি ফ্রিজ থেকে। নিয়ে এটাকে আমি দুরকমভাবে বানানো দেখাচ্ছি। প্রথমে দেখুন আমি গ্লুর মধ্যে কোট করে নিলাম, তারপরে কিন্তু ব্রেড ক্রাম্বসে দিয়েছি। আর দ্বিতীয়টা দেখুন প্রথমে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি। এতে করে ডবল কোট হবে। এতে করে যখন ডবল কোটিং হবে না, সেখানে ওপরের লেয়ারটা একটু বেশি মোটা হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি সমস্তটা কিন্তু এইভাবেই রেডি করে নেব। তো প্রথমে ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নেব, তারপরে
গুলোর মধ্যে দেবো, দিয়ে সেটাকে গুলোর মধ্যে ভালো করে ডুবিয়ে তুলে নেব, নিয়ে আবারও ব্রেড ক্রাম্বস দেবো। তো এইভাবে সমস্তটা যদি রেডি করেন তো সেটা আপনাদের ইচ্ছা মতো যেটা ইচ্ছে সেটা করে নিতে পারেন। তো আমার মতে বলে আমি তো প্রত্যেকটাই ডবল কোটিং করেছি, সেজন্য আমি আপনাদের সেটাই সাজেস্ট করব যে ডবল কোটিং করবেন, এতে করে খেতে ভীষণ ভালো লাগবে। আর এখানে লঙ্কার পরিমাণটা আরও একবার বলে দিই, এটা যদি আপনারা বেশি পরিমাণে খেতে চান সেটা অবশ্যই আপনারা কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন। তো আমি কিন্তু ব্যবহার করিনি। তো এখন ফ্রিজে রেখে দিয়েছিলাম সমস্তটা রেডি করে। ফ্রিজে রাখার পরে এখন আমি ভাজা করে নেব। তো সম্পূর্ণটা কিন্তু ভাজা করব না, যতটা পরিমাণে ভাজা করব আমি সেই কটাই নিয়েছি। তো এখানে প্রথমে গ্যাসের উপরে কড়া বসিয়েছিলাম, দিয়ে তার উপরে তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে প্রথমে নাস্তাগুলো দিয়েছি যখন না, তখন হাই ফ্লেমে ছিল, আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখানে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। না হলে যদি হাই ফ্লেমে থাকে পুড়ে যাবে ওপর থেকে ব্রেড ক্রাম্বসগুলো, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না বা দেখতেও অতটা ভালো লাগবে না। আর সম্পূর্ণটাই মিডিয়াম ফ্লেমে খুব সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যাবে, খুব বেশি সময় লাগে না, অল্প টাইমের মধ্যেই ভাজা হয়ে যায়। আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর এখানে আরেকটা কথা বলা হয়নি, যখন আলু মাখাচ্ছিলাম যদি হাতের কাছে চিজ থাকে না, সেক্ষেত্রে অবশ্যই একটু চিজের পরিমাণটা দিয়ে দেবেন, সেক্ষেত্রে বাচ্চারা তো আরও ভীষণ ভীষণ ভালোবেসে খাবে। একবার হলেও বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন। আর যদি এইভাবে বানান অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এই রেসিপিগুলো কেমন হচ্ছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিগুলো একটু হলেও ভালো লাগে আপনাদের, তাহলে নিজেদের মানুষের কাছে একটু শেয়ার করে রাখবেন। তাতে করে কি হবে, নিজেদের মানুষেরা এই সহজ রেসিপি সহজভাবে বানাতে পারবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো দেখুন এখন সমস্তটাই রেডি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। এটা সসের সঙ্গে সার্ভ করেছি বা ধনেপাতা চাটনির সাথেও সার্ভ করতে পারেন। তো এখানে আমি একটা হালকা করে একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর আওয়াজ আর কতটা ক্রিস্পি ভাব হয়েছে, সেটা তো অবশ্যই এই আওয়াজটা শুনেই বুঝতে পারবেন। আর কোথা থেকে দেখছেন অবশ্যই তো কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। আজকালকার বাচ্চারা একদম সবজি খেতে চায় না, কিন্তু বাচ্চারা কীভাবে পছন্দ করে সেই সবজিগুলো খাওয়াবো সেটা তো অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে। তার জন্য দায়িত্ব তো মাদের প্রচুর পরিমাণে থেকে যায়। সেই জন্য এই খুব সহজভাবে এই রেসিপিটা বানিয়েছি, আর বাচ্চারা খুব পছন্দ করে খাবে। আর সবথেকে বড় কথা, এটা না শুধু ভীষণ টেস্ট লাগে, এটা কোনো সবজিও লাগবে না, কোনো মাংস কষা লাগবে না বা কিছুই লাগবে না। আবার যদি সবজির সঙ্গেও সার্ভ করেন সেটাও খেতে টেস্টি লাগবে, মাংস দিয়েও টেস্টি লাগবে, বা এটাকে আপনি যে কোনো সসের সাথে সার্ভ করতে পারেন বাচ্চাদের সামনে। তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। তো এখানে পালং শাক নিয়েছি। এই পালং শাকটা না বাচ্চারা খেতে একদমই পছন্দ করে না, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো এই পালং শাক আমি এখানে হাফ বাটির মতো পালং শাক নিয়েছি, সেটাকে ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে মিক্সি জারের মধ্যে দিয়েছি। এখন দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে দিলাম কয়েক কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম হাফ চামচ জোয়ান। এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মিক্সি জার দিয়ে ভালো করে চালিয়ে নেবে, তো করে মিহি একটা পেস্ট রেডি হয়ে যাবে। তো পালং শাকের মধ্যে তো জল ছিল, সেই জন্য দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে এই পেস্ট। তো এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে আমি ময়দা নিয়েছি মেজারিং কাপে 2 কাপ। তো এটা চাইলে আটা দিয়েও বানাতে পারেন, ময়দা দিয়েও বানাতে পারেন, বা হাফ আটা হাফ ময়দা দিয়েও বানাতে পারেন, এটা আপনাদের ইচ্ছা মতোই বানাতে পারেন। তো হেলদি বানাতে গেলে আমার মনে হয় আটা দিয়ে বানানোই ভালো, যেহেতু সবজি দিচ্ছি। এটা দিয়ে আপনি রুটিও বানাতে পারেন, পরোটাও বানাতে পারেন, বা লুচিও বানাতে পারেন। তো আজকে বাচ্চা বায়না করছিল যে একটু লুচি খাওয়ার জন্য, সেই জন্যই তাই বায়না অনুযায়ী আমি লুচি করেছি আর সেটাই আপনাদের সামনে সার্ভ করেছি। তো বাচ্চারা যখন যেটা পছন্দ করে, কিন্তু পালং শাক খেতে একদমই পছন্দ করে না, কিন্তু তার সাথে তো খাওয়াতেই হবে, সেই জন্য এই রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো এটাকে খুব ভালো করে একটা সফট ডো রেডি করে নিয়েছি। এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্ট দেবো। তার আগে উপরে না একটা লেয়ার পড়ে যায় শক্ত মতন, সেই জন্য এখানে আমি সামান্য একটু তেল দিয়ে ভালো করে একটু ওপরের দিকটা মেখে এখন ঢাকা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। আর আটাটা যত সফট হয় না, যত সুন্দর রেস্ট পাবে ততটাই কিন্তু সফট হয় আর খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এটা খেয়াল করবেন যতটা রেস্টে রাখা যায়।
আটা বা ময়দা। তো এখন আমি 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এখন ময়দার ডোটাকে নিয়েছি, নিয়ে এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো পুরি বা লুচি যে পরিমাণে ছোট বা বড় করতে চান সেই পরিমাণে লেচি কেটে নিতে পারেন। তো এখন এখান থেকে একটা লেচি নিচ্ছি, নিয়ে এখানে একটু বেলে নেব। তার জন্য এখানে প্রথমে একটু ময়দা ছিটিয়ে নিলাম, নিয়ে একটা ছোট মতন লেচি নিয়ে নিলাম, নিয়ে এখন বেলে নিচ্ছি। আর যখন আমি বেলছি না, এদিকে আমি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি, সেটা গরম হচ্ছে। তো এখন বেলাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর কালারটা দেখুন, কোনো কালারের প্রয়োজন আছে, পালং শাকের কালারটা, আর তার সঙ্গে ধনেপাতা দিয়েছি, তো দুটোর কালারের জন্য কালারটাও খুব সুন্দর আছে। এখন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা লুচি বা পালং শাকের পুরি। এটা বিশ্বাস করুন শুধু খেতে ভীষণ টেস্টি লাগে, আর সসের সাথে আর খুব বেশি উপকরণ আমি ব্যবহার করিনি, হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আমি রেডি করে নিয়েছি। তো এইভাবে সমস্তটাই আমি ভাজা করে নেব। আর প্রত্যেক লুচিটা না খুব সুন্দরভাবে ফুলবে, তো এটা প্রথমে দিয়েছিলাম সেই জন্য খুব ভালো করে ফোলেনি, কিন্তু পরের গুণ না প্রত্যেকটাই ফুলে যাবে, সেটা একটু খেয়াল করবেন। আর সবটা তো দেখাশোনা সম্ভব হয় না, যতটা আমার সম্ভব হয়েছে ততটাই আমি দেখিয়ে দিয়েছি। তো প্রত্যেকটা পুরি এবার একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন, আর যদি এটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর দেখুন লুচিগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে, খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আর এটা একবার হলো বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন যে কতটা সহজভাবে রেসিপিটা বানানো যায়, আর খেতেও ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে এই একই ডো দিয়ে রুটিও করে দেখাতে পারেন, বাচ্চাদের খাওয়াতে পারেন, বা নিজেরাও খেতে পারেন যদি তেল খেতে না পছন্দ করেন। আবার যদি হালকা তেল খেতে চান সেক্ষেত্রে সামান্য অল্প তেল দিয়ে পরোটাও করে নিতে পারেন। সেটা আপনাদের ইচ্ছে মতো আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারেন। তো দেখুন প্রত্যেকটা কেমন সুন্দরভাবে ফুলে যাচ্ছে। একটাই প্রথমে যেটা দিয়েছিলাম সেটাই যা ফোলেনি, তাছাড়া কিন্তু প্রত্যেকটা খুব সুন্দরভাবে ফুলে গেছে। আর কালারটা দেখুন কত সুন্দর লাগছে, দেখতেই কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন, আর বাচ্চাদেরকে খাওয়ানোর একটা সুযোগ বা উপায়ও রেডি হয়ে গেল। আর এখন প্রচুর পরিমাণে বাজারে পালং শাক উঠেছে, এইভাবে আপনারা মটরশুঁটির কচুরিও তৈরি করে নিতে পারেন। তো আমি ডিসক্রিপশানে দিয়ে দেব, সেটা অবশ্যই ফলো করে নিতে পারেন। আর এখান থেকে একটা হাতে করে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর সম্পূর্ণ ফুলেছে, সেটাও হাতে করে দেখাচ্ছি। আর এইটা একদম সবার শেষে হয়েছে, সেই জন্য এখনও ফোলা ভাবটা রয়েছে, তাছাড়া সম্পূর্ণ কিন্তু ফোলা ভাবটা একটু কমে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো এখান থেকে একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে হয়েছে, আর ভিতর থেকেই কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তাহলে একবার হলো বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন। আর যদি এভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। রেসিপিগুলো যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিজেদের মানুষের কাছে একটু শেয়ার করে রাখবেন, এতে করে তারা এই সহজ রেসিপিগুলো সহজভাবে বানাতে পারবে। তাহলে আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি তাজ কিচেনে। আজকে না একদম সহজভাবে একটা মোমো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। যারা একদম ভালো ডিজাইন পারেন না তাদের কাছে তো ভীষণ সুন্দর হতে চলেছে এই রেসিপিটা। ভেজ মোমো স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল সবার কাছে। তো প্রথমে ফিলিংটা রেডি করব বা পুরটাকে রেডি করব। তার জন্য গ্যাসের ওপরে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ তেল। এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ রসুন কুচি, আর রসুনটাকে হালকা ব্রাউন কালার করে নেব, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খুব সুন্দর একটা টেস্ট আসে। তো এখন কিছু সবজি নিয়েছি, আমার হাতের কাছে যে সবজি ছিল সেই সবজিগুলোই নিয়েছি কিছুটা বাঁধাকপি কুচি করে নিয়েছি একদম মিহি করে, এখানে ক্যাপসিকাম কুচি নিয়েছি, গাজর কুচি নিয়েছি, কিছুটা পালং শাক ছিল হাতের কাছে সেটাকেও কুচি করে নিয়েছি, আর কিছুটা নিয়েছি বিনস। তো হাতের কাছে যে সবজি ছিল সেই সবজি দিয়ে আমি এই পুরটাকে বানিয়ে নিয়েছি। তো এদিকে যতক্ষণ সবজিগুলো দেখালাম ততক্ষণ কিন্তু আমার ব্রাউন কালার হয়ে গেছে, রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিয়েছি 2টো লঙ্কা কুচি, দিয়ে এখন সমস্ত সবজিটাও তার সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে সমস্তটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। আর এখানে বলে রাখি ফ্লেমটা কিন্তু একদম লো করে রাখা আছে, আর সমস্ত সবজিটা খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। আর যখন স্টিম দেব সেটাতে আরও ভালো সিদ্ধ হয়ে যাবে। তখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ বা স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে দিয়ে দেবো তার আগে কিছুটা
লবণ, খুব সামান্য লবণ ব্যবহার করেছি, আর এখানে হাফ চামচ জিরে গুঁড়ো। খুব বেশি মশলাও লাগছে না। দেখুন এই অল্প মশলা দিয়ে না ভীষণ সুন্দর টেস্ট হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর এখন হাতের কাছে, আমার তো মনে হয় প্রত্যেক গৃহিণীর হাতের কাছে কিন্তু ভালোই সবজি থাকে। যে সবজি একটু একটু বেঁচে থাকবে সেগুলো দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করেই খাবে। তো যতক্ষণ ওটা পুরটা রেডি হচ্ছে, গ্যাসে তো লো ফ্লেম করে রেখে দিয়েছি, এদিকে ততক্ষণ ময়দাটাকে মেখে নেব। তো ময়দা মাখার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর নিয়েছি হাফ চামচ জোয়ান, আর একটু কিছুটা বেশি পরিমাণে ধনেপাতা কুচি করে নিয়েছি। আর ধনেপাতা কুচি দেওয়ার জন্য না দেখতে তো সুন্দর লাগবে লুকটা, আর খেতেও ভীষণ ভালো লাগবে। অবশ্যই একবার কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল, আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি অল্প অল্প জল দেব। জল দিয়ে না একটা সফট ডো রেডি করে নেব। যেমন আমরা রুটি পরোটা বানানোর জন্য একদম সফট ডো করি, ঠিক সেইভাবেই একটা ডো রেডি করে নেব। আর জলটা একবারে বেশি দিতে যাবেন না, এতে করে অনেকটা নরম হয়ে যেতে পারে। তো অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো রেডি করে নিয়েছি, আর ডোটা কতটা সফট হয়েছে সেটা দেখে বুঝতে পারছেন। তো এখন দেখে দিচ্ছি, এটাকে ঢাকা দিয়ে এখন সাইড করে রেখে দেবো। তার আগে এখানে সামান্য 1-2 ফোঁটা তেল দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে এটাকে মাখিয়ে রেখে দিলাম। এতে করে না উপরে একটা দেখবেন মোটা লেয়ার পড়ে যায়, সেটা কিন্তু পড়ে না, আর সফট হয়ে যায়। তো এখন ঢাকা দিয়ে এটাকে সাইড করে রেখে পুরটা কতটা রেডি হয়েছে বা ফিলিংটা কতটা রেডি হয়েছে সেটা দেখে নেব। তো দেখুন ঢাকা দেওয়া ছিল, আর মাঝের মধ্যেই না আমি একবার করে ভালো করে ঢাকনাটা খুলে ভালো করে এভাবে নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো এখন দেখুন পুরটা একদম রেডি হয়ে গেছে। খুব সহজে কিন্তু পুরটা রেডি করা হয়ে গেল। তো এটাকে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি সাইড করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এদিকে এই যে ডোটা ছিল না, সেটা কিন্তু 10 মিনিট রেস্ট পেয়ে গেছে। সেটার পর নিয়েছি 10 মিনিট পরে। এটা যতটা রেস্টে রাখবেন না তত সুন্দর দেখবেন বেলা যাবে, ভালো সেট হয়ে যায় না ময়দাটা, সেই জন্য। তো এখানে 3টে লেচি কেটে নিয়ে একটা লেচি আমি খুব ভালো করে বেলে নিচ্ছি। আর দেখুন যেমন আমরা বাড়িতে রুটি করি না, ঠিক রুটির পরিমাণে লেচি করেছি। লেচি কিন্তু খুব বড় করিনি। সেই একটা ছোট লেচি থেকে কত বড় রুটি করছি, আর কতটা পাতলা করছি সেটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। যতটা পাতলা সম্ভব, দেখুন আমি হাত দিয়ে তুলছি, আমার কিন্তু ওই পার থেকে হাতের আঙুলগুলো দেখা যাচ্ছে স্পষ্ট, তাহলে বুঝতে পারছেন। তো যতক্ষণ রোদটা আমি বেলে নিচ্ছি, এদিকে আমি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে তার মধ্যে স্টিম করার জন্য জল বসিয়েছি পরিমাণ মতো। জলটা যখন সাইডে ফুটতে শুরু করবে তার আগে দিকে আমি রেডি করে নেব। তো এখন আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। প্রথমে একটা বড় ঢাকনা নিয়েছিলাম, সেটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আবার আমি একটা ছোট বাটি নিয়ে সেই বাটির সাইজে ছোট ছোট করে এরকম লুচির মতো করে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন যতটা পাতলা হবে ততটাই কিন্তু সুন্দর হবে, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো এইভাবে সমস্তটাই আমি রেডি করে নেব। আর যেগুলো বেঁচে গেছে না সেটাকে দিয়েও আবার পরে আমি রেডি করে নেব। তো এখন আমি বেশি পরিমাণে রেডি করব না, কারণ এখন আমি অল্প পরিমাণে রেডি করব, কিছুটা পরে রেডি করব। তো এখন ফিলিংটাও বা পুরটা রেডি হয়ে গেছে। দেখুন 1 চামচ নিয়ে নিয়েছি লুচির মধ্যে, এইভাবে ফোল্ড করে নিয়ে হাত দিয়ে একটু বন্ধ করে দিচ্ছি। আবারও একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন একটা লুচি হাতের মধ্যে নিয়ে 1 চামচ দিয়ে দিচ্ছি। যেহেতু খুব লুচির যে পরিমাণটা হয়েছে না সেটা একদম ছোট যে আকারটা হয়েছে, কারণ বাটিটা ছোট ছিল, আকারটা সম্পূর্ণ নিজেদের ইচ্ছা মতো। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, যদি দেখেন খুলে যাচ্ছে না সেক্ষেত্রে হালকা করে জল লাগিয়ে নেবেন, এতে করে একদমই খুলে যাবে না। আমি ময়দাটা এমনভাবে মেখেছি সেটা কিন্তু খুলে যাচ্ছে না, তবুও আপনাদের ক্ষেত্রে যদি দেখেন বাই চান্স খুলে যাচ্ছে সেক্ষেত্রে জল ব্যবহার করতে পারেন। সেই জন্যই কিন্তু আমি দুরকমভাবেই দেখিয়ে দিচ্ছি। আর কীভাবে বন্ধ করছি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। যদি বাটিটা যদি একটু বড় হয় সেক্ষেত্রে লুচিগুলো একটু বড় হবে, সেক্ষেত্রে ফিলিংটা কিন্তু একটু বেশি যাবে। তো এইভাবে মাত্র এখন আমি 6টা রেডি করেছি, বাকিটা রেখে দিচ্ছি। প্রায় অনেকটাই হয়েছে, 1 কাপ ময়দা থেকে প্রায় 18 থেকে 19টা হয়েছে। তো আমি মাত্র এখন 6টা করে আপনাদের শুধু দেখাতে হবে ভিডিওটা, সেই জন্যই আমি এখন 6টা রেডি করে দেখিয়ে দিচ্ছি। বাকিটা যখন আমার প্রয়োজন হবে তখনই করব। আর ময়দাটা যতটা রেস্ট হবে তত কিন্তু বেলা যাবে ভালো, আর খুব সুন্দর সেট হয়ে যায়। এটা কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তো এটাকে আমি 5 থেকে 7 মিনিট রেখেছি, বেশি সময় কিন্তু একদমই রাখিনি। তো এখানে একটা আমি ঢাকনা মতন দিয়েছিলাম, যে জালিদার ঢাকনাগুলো হয় সেটা দিয়েছিলাম, দিয়ে তার উপরে মোমোগুলো এইভাবে বসিয়ে দিয়েছি। আর কত সহজে বানানো গেল সেটা স্কিপ না করে যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বুঝতেও পেরেছেন যে কত সহজভাবে বানানো যায়। আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। ইউটিউব থেকে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর বিশেষ করে খেতে ভীষণ ভীষণ টেস্ট হয়েছে। এটার লোভ সামলাতে আমি পারছি না, কারণ ভীষণ পরিমাণে পছন্দ করি। তো আর বেশি কথা বলছি না, ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, তো চলে এসেছি টাচ কিচেনে। আজকে বানিয়ে দেবো একটি স্ন্যাক্সের রেসিপি। আর এই রেসিপিটা এখন তৈরি করে, সামনে কিন্তু রমজান মাস আসছে, এই রেসিপিটা এখনই রেডি করে কিন্তু স্টোর করে রেখে দিতে পারেন। একবার তৈরি করে কিন্তু এটা অনেকদিন ধরেই খেতে পারবেন। তাহলে অল্প কিছু চিকেন দিয়ে অনেকটাই কিন্তু এই স্ন্যাক্স রেসিপি তৈরি করে যায়। স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল যে কত সহজে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আর কীভাবে স্টোর করে রাখবেন সেটা তো অবশ্যই বলে দেবো। তো এখানে আমি যে চিকেন আনে না বাড়িতে রান্নার জন্য, তার থেকে আমি প্রায় 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছিলাম। নিয়ে এইভাবে ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ ভিনিগার, আর এখন দিয়ে দেবো 1 চামচ রেড চিলি সস, আর দিয়ে দিলাম একটু কালারটা ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কা 1/2 চামচ, দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর এখন দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। এতে করে কী হবে, প্রত্যেক মশলার ফ্লেভারটা চিকেনের মধ্যে চলে আসবে। আর এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে। এটাকে আমি রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। তো এটাকে সাইড করে রেখে এখন আমি নিয়ে নেব ভালো করে কোট করে নেওয়ার জন্য, যাতে করে ক্রিস্পি ভাবটা আসে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লেক্স। আর এখানে প্রথমে আমি অল্প করে কর্নফ্লেক্স নিয়েছি, নিয়ে এইভাবে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। এতে করে ভালো করে কোটিংটা হবে। একবারে বেশি কর্নফ্লেক্স নিতে যাবেন না, কারণ কতটা পরিমাণে লাগে সেটা কিন্তু আন্দাজ করে বোঝা যায় না। সেই জন্য এখানে অল্প অল্প করে নেবেন, না হলে কর্নফ্লেক্সটা নষ্ট হয়ে যায় পরে। সেই জন্যই অল্প অল্প পরিমাণে নিয়ে নিতে পারেন। এখন 10 থেকে 15 মিনিট পরে চিকেনটা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, আর দিয়ে দিলাম 1/2 চামচ চাট মশলা, আর স্বাদ অনুযায়ী একটু বিট লবণ দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন নিয়ে নেব টুথপিক। তো হাতের কাছে যদি টুথপিক না থাকে না, একটা চিকেন এইভাবে নিয়ে ভালো করে কুক করে নিতে পারেন কর্নফ্লেক্সের মধ্যে, নিয়ে সেটাকেও ভাজা করে নিলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো এখানে টুথপিকের মধ্যে আমি একটা করে এইভাবে দিয়ে দিচ্ছি। কীভাবে দিচ্ছি সেটা তো দেখেই বুঝতে পারছেন। এতে করে দেখতে সুন্দর লাগবে, বাচ্চা থেকে বড় পছন্দ করেও খাবে। আর এইভাবেও কিন্তু স্টোর করেও রাখতে পারবেন। তো এখন একটা প্লেটের মধ্যে দেখুন সাজিয়ে রাখছি, দেখতেও সুন্দর লাগবে। আর যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগলে না, খেতে ভীষণ ভালো লাগে। তো এইভাবে টুথপিকের মধ্যে আমি সমস্ত চিকেনটাকেই এইভাবে রেডি করে নেব। আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু সেটাও ভুলবেন না। আর যদি একটু হলেও ভালো লেগে থাকে নিজেদের মানুষের কাছে অবশ্যই শেয়ার করে রাখবেন। তো এইভাবে প্রত্যেক চিকেনটাকে আমি দেখুন খুব সুন্দরভাবে টুথপিকের মধ্যে দিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে। এটাকে যখন ভালো করে কোট করব সেটা আরও দেখতে ভালো লাগবে। তো এখন আমি এটাকে সাইড করে রেখে সমস্তটা এক জায়গায় গুছিয়ে নেব। এতে করে রেডি করা, যদি সব কিছু গুছিয়ে নেওয়া যায় না, রেডি করতে সময় বেশি লাগে না। তো এখন যে চিকেন ম্যারিনেট করার যে জলটা ছিল না, সেইটা কিন্তু সাইড করে রেখে দিয়েছি। সেটার মধ্যে আবারও ভালো করে একটু ঘুরিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে এখানে আমি কর্নফ্লেক্সে দিচ্ছি। এতে করে কী হবে, কোটিংটা খুব ভালো হবে। আর ভালো করে কর্নফ্লেক্সগুলো চিকেনের মধ্যে লেগে যাবে। তো এইভাবে একটা চিকেন ভালো করে একটু এই জলের মধ্যে ডুবিয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে ডিম দেওয়া আছে, সেই জন্য কিন্তু কোটটা খুব ভালো করেই হবে। তো এইভাবে সমস্ত চিকেনটাকে আমি কোটিং করে নেব। তো সমস্তটাকে আমি এইভাবে রেডি করে নিচ্ছি। রেডি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো সমস্তটা রেডি হয়ে গেছে। এখানে যে কটা প্রয়োজন মনে হবে ভাজা করে নেবেন, বাকিটা কিন্তু রেখে দিতে পারেন স্টোর করে। তো এখানে আমি একটা 20 টাকার প্যাকেট নিয়েছিলাম কর্নফ্লেক্সের, সেটা কিন্তু সম্পূর্ণই লেগে গেছে। এখন এটা থেকে হাফ আমি ভাজা করবো আর হাফ স্টোর করে রেখে দেবো। এটাকে ঠিক এইভাবেই এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজারে রেখে দিতে পারেন 10 থেকে 12 দিনের জন্য। একদমই কোনো খারাপ হবে না। যখনই মন চাইবে তখন শুধু ভাজা করে নিতে পারবেন। এদিকে গ্যাসের ওপরটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। আর তেলটাকে ভালো করে একটু গরম করে নিয়েছি। নিয়ে এখন ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখেছি। রেখে প্রথমে আমি যতটা চিকেন ভাজা করব সেইগুলোকেই আমি নিয়ে নেব। আর দেখুন একসাথে অনেকগুলো দেওয়া যাচ্ছে, যেহেতু কড়াটা একটু খেলানো ভাব আছে, সেই জন্য কিন্তু অনেকগুলো পিস এখানে দেওয়া যাচ্ছে। একসাথে অনেকটা ভাজা করে নেওয়া যাচ্ছে।
আর খেতে ভীষণ টেস্টি হয়। আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে একদমই ভুলবেন না। যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন, আর যদি এটা ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো এটাকে আমি কিন্তু এখন হাত দেবো না, প্রথমে একটা সাইড যখন হয়ে যাবে না তখন উল্টো পাল্টে আর একটা সাইড ভাজা করে নেব। আর রেসিপিগুলো কেমন হচ্ছে যদি একটু হলেও ভালো লেগে থাকে নিজেদের মানুষের কাছে প্লিজ শেয়ার করে রাখবেন, তাতে করে এই সহজ রেসিপিগুলো তারাও সহজভাবে বানিয়ে নিতে পারবে। তো একটা সাইড ভাজা করা হয়ে যাচ্ছে, আমি এইভাবে উল্টো পাল্টা করে একটু সম্পূর্ণগুলোই ভাজা করে নিচ্ছি। আর কালারটা দেখুন কত সুন্দর চলে আসছে, সম্পূর্ণটা ভাজাটাও খুব সুন্দর হচ্ছে। আর এই পর্যায়ে পরে রাখি এখানে আমি ফ্লেমটা কিন্তু এখন মিডিয়াম টু লো করে দিয়েছি, যাতে করে চিকেনটাতেও ম্যারিনেট করা ছিল কিন্তু চিকেনটাতে একটু সিদ্ধ হতে হবে, সেই জন্য মিডিয়াম টু লো করে রেখে আমি ভাজা করেছি। প্রথমে কিন্তু একটু হাই ফ্লেমে দিয়ে প্রথমে একটা সাইড দিয়ে একটু হালকা কালার আসবে, সঙ্গে সঙ্গেই আমি ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দিয়ে আমি ভাজা করেছি। তো এখন দেখুন ভাজা করাটা কত সুন্দর হচ্ছে আর উপর থেকে কতটা ক্রিস্পি ভাব আসছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। একবার হলো বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন যে রেসিপিটা কতটা সহজে বানানো যায়। আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে আর ওপর থেকে ক্রিস্পি ভাবও চলে এসেছে। তো এইভাবে যদি হাতের কাছে কর্নফ্লেক্স না থাকে অবশ্যই এখানে ব্রেড ক্রাম্বস দিয়েও রেডি করে নিতে পারেন। তো আমার মনে হয় কর্নফ্লেক্স দিলে বেশি একটু ক্রিস্পি ভাবটা চলে আসে। তো এখন ভাজা করা রেডি হয়ে গেছে, এটাকে আমি এখন সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি খুব বেশি পরিমাণে ভাজা করিনি, কিছুটা পরিমাণে তুলে রেখেছি, সেগুলো বললাম যে স্টোর করে রাখবো, কারণ এখন আমার প্রয়োজন নেই, অল্প কিছুটাই ভাজা করেছি, শুধু আপনাদের দেখানোর জন্যই কিন্তু ভাজা করতে হয়, সেই জন্যই ভাজা করেছি, না হলে কিন্তু এটাকে সম্পূর্ণটাই স্টোর করে রাখতাম, সেই জন্য অল্প পরিমাণে ভাজা করে আপনাদের সামনে সার্ভ করে দেখিয়েছি। তাহলে আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা। তো চলে এসেছি তাজ কিচেনে, আজকে বানিয়ে দেখাবো ফুলকপির চপ। এই রেসিপিটা খুব সহজে বানানো যাবে আর খেতে না ভীষণ টেস্টি হয়। স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর কত সহজভাবে আর কত সুন্দর একটা রেসিপি বানিয়েছি সেটা স্কিপ না করে দেখলেই বুঝতে পারবেন। তাহলে চলুন স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর কীভাবে বানিয়েছি সেটা দেখতে থাকুন। তো প্রথমে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। এই শুকনো লঙ্কা দুটো হালকা করে লাল করে আমি একটা লঙ্কাকে না তুলে রেখে দেবো, সেটা পরে কী কাজে ব্যবহার করব অবশ্যই সেটা দেখাবো। এখন হালকা লাল হয়ে গেছে, কয়েক সেকেন্ড নাড়াচাড়ার পরে একটা সাইড শুকনো লঙ্কা লাল হয়ে গেছে, সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। এটা নিরামিষ ফুলকপির চপ। এখন আগে থেকে আমি এই ফুলকপিটাকে খুব ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, রেখে হালকা গরম জলে ভাপিয়েও রেখে দিয়েছিলাম, কারণ ফুলকপিতে অনেক রকম বীজ দেওয়া থাকে, সেই জন্য চেষ্টা করবেন ফুলকপি হালকা করে ভাপিয়ে জলটাকে ফেলে দেওয়ার জন্য। যখন জলটা ফুটে উঠবে না তখন হালকা করে ফুলকপিগুলো দিয়ে সঙ্গে সঙ্গে জলটাকে চেঞ্জ করে ঠান্ডা জলে ধুয়ে নেবেন, এতে করেই হয়ে যাবে। এদিকে 2টো শুকনো লঙ্কা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটা শুকনো লঙ্কাকে আমি তুলে রেখে দিলাম। দিয়ে এখন সমস্ত ফুলকপিটা ভালো করে ধুয়ে রেখেছিলাম যেটা, সমস্ত ফুলকপিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে লঙ্কা, দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এই উপকরণ কটা দেওয়ার পরে খুব ভালো করে এখন একটু মিশিয়ে নেব, নিয়ে ফ্লেমটা লো রেখে দেব। দিয়ে ফুলকপিটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ এদিকে আমি আগে থেকে ছোট ছোট আলু, একদমই ছোট আলু ছিল 4টে ছোট সাইজের আলুকে আমি ভালো করে সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে হাত দিয়ে ম্যাশ করে নিলাম। হাতের কাছে ম্যাশার থাকলে অবশ্যই ম্যাশ করে নিতে পারেন, তো আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়ে সাইড করে রেখে দিচ্ছি। আর ওই যে একটা শুকনো লঙ্কা তুলে রেখেছিলাম না, সেই শুকনো লঙ্কাটা হাত দিয়ে গুঁড়ো করে রেখে দিলাম। এখন একটা কাঁচা লঙ্কা নেবো, আর লঙ্কার পরিমাণটা বলে রাখি, আপনারা যদি বেশি লঙ্কা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে পারেন। এখন আমি নিয়েছি একটু বেশি পরিমাণে ধনেপাতা। এই ধনেপাতাটা যত পরিমাণে দেওয়া হবে না খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। আর এখন ধনেপাতা প্রচুর পরিমাণে উঠেছে আর দামটাও প্রচুর কম আছে, সেই জন্য একটু বেশি পরিমাণেই দিয়ে দিতে পারেন, এতে করে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এখন ধনেপাতাটা ভালো করে ধুয়ে কুচি করে সাইড করে রেখে দিলাম। দিয়ে এদিকে আমি ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য আমি 1 কাপ বেসন নিয়েছি। বেসনের পরিমাণটাও অবশ্য নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। যদি বেশি পরিমাণে চপ বানান সেক্ষেত্রে একটু বেশি নিতে পারেন, আর কম পরিমাণে হলে কম বাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। দিয়ে সমস্ত উপকরণটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে
ব্যাটার রেডি করছি। একবারে বেশি জল দিতে যাবে না, তাহলে পাতলা হয়ে যেতে পারে আর ব্যাটারটা খুব ভালো হবে না। আর আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করলে কি হবে, কোনো লাম্পস থাকবে না, খুব সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে যাবে, স্মুথ ব্যাটার রেডি হয়ে যাবে। আর ব্যাটারটা খুব সুন্দরভাবে একটা আঠালো ভাবও চলে আসবে এই ব্যাটারের মধ্যে। সেই জন্য অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। এখন দেখুন ব্যাটারটা কতটা ঘন বা কতটা পাতলা হয়েছে, একটা আঙুলের সাহায্যে তুলে কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো এখন যতটা দেখছেন ঘন আছে, এটা কিন্তু আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট, এটা আরও একটু পাতলা হয়ে যাবে। এখন এদিকে ফুলকপিটা দেখে নিচ্ছি যে কতটা সিদ্ধ হয়েছে বা কতটা সিদ্ধ হয়নি। তো হাত দিয়ে দেখছি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি যখন দিয়েছিলাম তখন কিন্তু সামান্য পরিমাণে জল ছিল, সেটা আমার দেখানো হয়নি। তো এইভাবে ভালো করে আমি অনেকবার এইভাবে নাড়াচাড়া করে দিয়েছিলাম ঢাকনাটা খুলে দিয়ে। দেখুন এখন দেখিয়ে দিচ্ছি ফুলকপিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর ফুলকপির ডান্ডিগুলো কিন্তু একদমই বাদ দিয়ে দিয়েছিলাম, সেটা খেয়াল করলে বুঝতে পারবেন। শুধুই কিন্তু ফুলগুলোই নিয়েছি। এখন যে উপকরণগুলো রেডি করে রেখেছিলাম সমস্তটা দিয়ে দিলাম। আর একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটা পুরো ম্যাগির মশলা। এতে করে না ভীষণ পরিমাণে একটা টেস্ট আসে, সুন্দর টেস্ট আসে। একবার হলো বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন। আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তেজপাতাগুলো আমি ভালো করে তুলে দিলাম, দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে যখন ভালোভাবে মিশানো হয়ে যাবে আর দেখবো একদম হালকা শুকনো হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে তুলে নেব। নিয়ে এটাকে ঠান্ডা করার জন্য একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। তো খুব ভালো করে আমার দেখছি একটা শুকনোভাবে রেডি হয়ে গেছে। তো সেই পর্যায়ে তুলে নিয়ে প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে একটু পুরো প্লেটের মধ্যে একটু খেলিয়ে দিচ্ছি যাতে করে খুব সহজে ঠান্ডা হয়ে যায়। তো এইভাবে 5 মিনিট থেকে 7 মিনিট রাখলে কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে, যেহেতু ঠান্ডার সময়। এখন এখানটা ঠান্ডা হয়ে গেছে, যে পুরটাকে রেডি করলাম ফুলকপির, সে পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে যে পরিমাণে চপ বানাবো সেই পরিমাণে শেপ দিয়ে নিচ্ছি। তো এখানে ফুলকপিটা হাত দিয়ে একটা দেখিয়ে দিলাম যে কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর খুব বেশি সিদ্ধ হলেও ভালো লাগবে না, একটু হালকা যখন তেলের মধ্যে পড়বে, চপটা ভাজা হবে, হালকা মুখের মধ্যে পড়লে না খেতে ভীষণ ভালো লাগে। সেই জন্য একেবারে সিদ্ধ করে নেবেন না। তো এইভাবে কথায় কথায় সমস্ত চপগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। রেডি করে এটাকে সাইড করে রেখে এখন ব্যাটারটা দেখব। তো তার আগে এখানে গ্যাসের উপরে কড়া বসিয়ে দিচ্ছি। কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তো এখানে আমি প্রথমে দিয়েছিলাম কিছুটা সরিষার তেল আর কিছুটা দিলাম রিফাইন্ড অয়েল, দুরকম তেল মিশিয়ে নিয়েছি। নিয়ে তেলটা যতক্ষণ গরম হচ্ছে ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এদিকে ব্যাটারটা দেখে নেব। ব্যাটারটা দেখুন অনেকটাই পাতলা হয়ে গেছে, আমি বলেছিলাম না আগের থেকে অনেকটাই পাতলা হয়ে যাবে। তো এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু খাওয়ার সোডা বা বেকিং সোডা আর 1 চামচ চালের গুঁড়ো বা চালের আটা দিয়েছি। দিয়ে এখন ব্যাটারটা দেখুন প্রথমে যেমন দেখিয়েছিলাম ঠিক তেমনই ঘন চলে এসেছে। চালের আটাটা দেওয়ার জন্য কী হবে, অনেকক্ষণ ধরে মুচমুচে ভাবটা থাকবে। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এখন এখান থেকে একটা করে চপ নিচ্ছি আর ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা কতটা ঘন বা পাতলা দেখতেই পাচ্ছেন, খুব ভালো করে চপের মধ্যে কোট হয়ে যাচ্ছে। এতে করেই বুঝতে পারছেন ব্যাটারটা কেমন হতে পারে। আর আমি কিন্তু বারবার আঙুলের মধ্যে নিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, একটু বুঝে নিতে হবে। তো এইভাবে চপগুলো দিয়ে উল্টে পাল্টে পুরো চপটা ভালো করে ভাজা করে নেব। আর প্রথম পর্যায়ে ফ্লেমটাকে একটু মিডিয়াম টু হাই রেখে দিলে কি হবে, ভালো করে এই যে কোটটা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ সব জায়গায় তেলটা পড়বে, সেই জন্য না কোনো জায়গা থেকে ছেড়ে যাওয়ার ভয় থাকে না। আর যখনই দেখবেন একটা সাইড হয়ে গেছে, সেই সময় এই উল্টে দেওয়ার পরে যখন উল্টে পাল্টে দিচ্ছি না, তারপরে ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লো করে দেবো। এইভাবে ভাজা করলে না চপটা ভীষণ ক্রিস্পি ভাব চলে আসে আর অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে। তো এইভাবে চপগুলো আমি ভাজা করে নিয়েছি। আর পরের ব্যাচেও এই ঠিক একইভাবে ভাজা করে নেব। আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। যদি একটু হলেও এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব, সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, তাহলে নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন। তাহলে সহজ রেসিপিগুলো সহজভাবে প্রত্যেকেই বানাতে পারবে।
দেখুন এইভাবে সমস্তটা ভাজা হয়ে গেছে, আর দেখেই মনে হচ্ছে যেন একদম কেনা কেনা বাজারে কিনতে পাওয়া যায় যেমন আলুর চপ, ঠিক তেমনই দেখতে লাগছে। দেখতেও সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। একবার হলেও বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর একটা আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা পুর ভরা, কিন্তু ওপর থেকে বোঝাই যাচ্ছে না। ভীষণ পরিমাণে পুরটা বেশি দিয়েছি। এখানে যদি আপনারা চান পুরটা অল্প করে দিয়েও একটু পাতলা করেও বানাতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে ফুলকপির যে টেস্টটা পাবো তার জন্য পুরটাকে একটু মোটা করে নিয়েছি। এখন একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এখন ভিতরের পুরটা দেখুন, দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে। তাহলে স্কিপ না করে যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। শীতকাল মানেই পিঠেপুলি, আর এখন পিঠেপুলির উৎসবও চলছে, সেই জন্য প্রচুর পরিমাণে প্রত্যেক বাড়ি বাড়ি তো পিঠেপুলি হয়েই যাচ্ছে। তো এখানে এটা আমি বানাবো নারকেল পিঠা বা পুলি পিঠা। আর এই পিঠাটা না অনেকে হাত দিয়ে ভালো করে ডিজাইন করে বন্ধ করতে পারে না বলে অনেকেই বানায় না। সেই জন্য আমি একদম সহজভাবে আপনাদের সাথে বানিয়ে দেখাবো। 2 থেকে 3 রকমভাবে বানাবো, তো সব থেকে যেটা সহজ সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রথমে নারকেলের পিঠা বানাবো, যেহেতু সেই জন্য প্রথমে দরকার নারকেল। তো এখানে আমি যে দোমালা যে একটা নারকেল হয় না, নারকেল একদম নরম টাইপের হয়, সেই নরম নারকেল আমি নিয়েছি। এখানে কিন্তু ঝুনো নারকেল একদমই না, বা পুরুষ্ট নারকেল না, একদম নরম নারকেল যেটা হয় সেই নারকেল নিয়েছি। এখানে 2টো নারকেল নিয়েছি, আর এখানে 2 থেকে 3টে এলাচ একটু টুকরো করে গুঁড়ো করে নিয়েছি, আর একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো যে পরিমাণে মিষ্টি খাই সেই পরিমাণে গুড়। এটা খেজুরের গুড় নিয়েছি। এখন সমস্ত কিছু উপকরণগুলো খুব ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নেব। এতে করে সমস্ত জায়গায় না খুব ভালো করে গুড় বা লবণটা খুব সুন্দরভাবে মিশে যাবে নারকেলের সঙ্গে। আর অনেকে হয়তো পছন্দ করে না মিষ্টি জিনিসের লবণ, কিন্তু বিশ্বাস করুন লবণ অল্প করে দিয়ে দেখবেন ভীষণ টেস্ট লাগবে। তো ভালো করে মাখা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব, দিয়ে আমি গ্যাসের উপরে কড়াটা বসিয়ে দিচ্ছি। দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে বারে নাড়াচাড়া করে নেব। নাহলে কি হবে, কড়ার সঙ্গে এই নারকেলের পুরটা না লেগে যাবে, সেক্ষেত্রে না খেতে একদম ভালো লাগবে না, বা পুড়ে পুড়ে যাবে না, দেখতেও ভালো লাগে না, আর খেতে খুব একটা ভালো লাগবে না। সেই জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে বা মিডিয়াম ফ্লেমে দিয়ে একভাবে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ পরপর। তো প্রথম দিকে খুব একটা নাড়াচাড়া করতে হয় না, কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করলে ঠিক আছে। আর যখন দেখতে হবে নারকেলটা একটু মানে শুকনো হয়ে যাচ্ছে না, ঠিক সেই পর্যায়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। আর এখন দেখে বুঝতে পারছেন যে হালকা লাল লাল ভাব চলে আসছে, আর কড়ার গায়ের সাথেই হালকা করে কিন্তু লেগে যাচ্ছে। দেখুন একটা সাইডে যেদিকে আমি খুন্তিটা নাড়াচাড়া করছি হালকা কিন্তু কড়ার সঙ্গে লেগে যাচ্ছে। এখন পুরটা রেডি হয়েছে, তো আমি একটু টেস্ট করে দেখবো যে মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। আর মিষ্টির পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী, কারণ সবাই কিন্তু একই রকম মিষ্টি খান না, যে পরিমাণে মিষ্টি খান ঠিক টেস্ট করে সেই টেস্ট অনুযায়ী একটু মিষ্টিটা দিয়ে নিতে হবে। তখন আমার কাছে একটু কম মিষ্টি মনে হয়েছে, সেই জন্য আরও একটু সামান্য খেজুরের গুড় দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মিশিয়ে নাড়াচাড়া করে শুকনো করে নিয়ে নিলাম। নিয়ে পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর রেডি হয়েছে কী করে বুঝবেন, দেখুন এক জায়গায় দলা পাকিয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখানে বলে রাখি, এটা একটু নরম নারকেল বলে কিন্তু এক জায়গায় খুব ভালো করে দলা পাকিয়ে যাচ্ছে। একটু পুরুষ্ট নারকেল হলে এতটাও ভালো কিন্তু দলা পাকিয়ে যায় না। এদিকে নারকেল পুরটা ঠান্ডা হোক, ততক্ষণ এদিকে আমি আটার ডো রেডি করব। তো এখানে আমি 4 কাপ আটা নিয়েছি, তার জন্য 4 কাপ জল নিয়ে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু অন করে দিয়েছি, দিয়ে 4 কাপ জল দিয়েছি। আর 4 কাপ জল আর 4 কাপ আটা দেব, তো পরিমাণ মতন আমি লবণটা দিয়ে নিচ্ছি। এখন জলটাকে না খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। জলটা যখন খুব ভালো করে ফোটানো হয়ে যাবে, প্রায় 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। ফোটানোর পরে আমি এখানে 3 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ ময়দা একসঙ্গে আগে থেকে মিশিয়ে রেখেছিলাম। আমি যখন জল দিচ্ছিলাম না, তখন অবশ্যই মেজারিং কাপটা খেয়াল করেছেন যে ওর গায়ে আটা লেগেছিল, তো তাহলে বুঝতে পারছেন আমি আগে থেকে আটাটা মেপে রেখে দিয়েছিলাম সাইড করে, আর তারপরে আমি জলটা মেপে দিয়েছি। দিয়ে এখন ভালো করে আমি আটাটাকে দলা পাকিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে যেন কড়া থেকে ছেড়ে আসে, ঠিক এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করব। আর একদম শুকনো হয়ে যাবে সেই পর্যায়ে এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। আবার খুব বেশি শুকনো করবেন না, কারণ চালের আটা না ফুলে যায়, জলটা অনেকটা শুষে নেয়। তো এখন ওটাকে আমি ঢাকা দিয়ে
5 মিনিট মতো রেখে দিয়েছিলাম হালকা ঠান্ডা করার জন্য। যেহেতু এক জায়গায় দলা পাকিয়ে যাচ্ছে, তখন আমি বুঝতে পেরেছি যে আটাটা একদম ঠিকঠাক রেডি হয়ে গেছে, খামির যেটা বলে সেটা রেডি হয়ে গেছে। এখন আমি 5 মিনিট পরে এই গরমই এটা ভালো করে মেখে নেব। তবে দেখবেন খুব ভালো গরম থাকা অবস্থা নয়, যখন হাত সহ্য করতে পারে ঠিক সেই পর্যায়ে নিয়ে নিতে হবে। নিয়ে এইভাবে ভালো করে মেখে নিতে হবে। আর এখানে ডোটা দেখেই বুঝতে পারছেন যে আটার যে খামিরটা যখন রেডি করেছিলাম কতটা নরম বা কতটা শক্ত রেখেছিলাম। এখন আমি সামান্য জল দিয়ে এটাকে মেখে নেব। আর হাত ভিজিয়ে মেখে নিলে না আটাটা এতটা সফট মাখা হয়, রুটিটা ফেটে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো এখানে আটার পরিমাণটা অনেকটাই নিয়েছি। আর এখন আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। আর 10 মিনিট রেস্টে রাখার পরে কতটা টাইট হয়ে গেছে সেটা কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন। আগে দেখিয়েছিলাম, খেয়াল করেছেন নিশ্চয়ই কতটা সফট ছিল, এখন কিন্তু অনেকটা টাইট হয়ে গেছে। এর কারণ হচ্ছে চালের আটা অনেকটাই শক্ত হয়ে যায় বা অনেকটা যেহেতু জল শুষে নেয়, সেই জন্য খুব সহজেই অনেকটা টাইট ভাব চলে আসে। আর বেশিক্ষণ বাইরে ঢাকনা ছাড়া রাখা যায় না, ঢাকনা ছাড়া রাখলে না ফেটে যায়। সেই জন্য চেষ্টা করবেন সবসময় ঢাকনা দিয়ে সাইড করে রাখার, বা একটা ভিজে কাপড় দিয়েও রাখতে পারেন। তো এখান থেকে আমি একটা বড় সাইজের লেচি কেটে নিয়েছি। সেটা একটা পরোটার থেকেও বড় সাইজে, সেটা হাতে দিয়ে দেখিয়ে দিলাম, অবশ্যই খেয়াল করেছেন। এখন সেটাকে নিয়ে আমি রুটির আকারে বেলে নেব। যেহেতু আমি বলেছি অনেকে বানাতে পারেন না, মানে ভালো করে মুড়তে পারেন না বলে এই পিঠেটা অনেকে বানাতে চান না, কিন্তু আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি। স্কিপ না করে যারা এই পর্যন্ত দেখেছেন আর একটু খেয়াল করে দেখলে বুঝতে পারেন যে কত সহজভাবে এই রেসিপিটা বানিয়ে ফেলেছি, যাতে করে আপনাদের সুবিধা হয়। আপনাদের সুবিধার জন্য কিন্তু এইভাবে বানানোর চেষ্টা করেছি, যাতে আপনারা এইভাবে সহজভাবে বানাতে পারেন। তো প্রথমে কিন্তু একটু দেখুন লুচির মতো করে আমি একটা গ্লাস দিয়ে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে হাত দিয়ে বন্ধ করছি। তো এখন যেটা বন্ধ করেছি এটা কিন্তু একটু কঠিন, তবু আপনাদের দেখানোর জন্য দেখিয়ে দিলাম। আমি 2-3 রকমভাবে দেখাবো। তো এখন দেখাবো খুবই সহজ পদ্ধতি, যেটা যে কেউ একটা বাচ্চা একবার দেখা মাত্রও বানিয়ে নিতে পারবে। দেখুন হালকা করে একটা চিমটি কাটে যেমন, ঠিক তেমন করে কেটে নিচ্ছি, কিন্তু দেখতে কত সুন্দর লাগছে ডিজাইনটা। দেখুন হাতের মধ্যে নিয়েছি। এখন যেটা দেখাবো এটা তো আরও সহজ পদ্ধতি। তো 3 রকমভাবে দেখিয়েছি। প্রথমটাই কিন্তু একটু কঠিন দেখিয়েছি, পরে দুটো কিন্তু একদম সহজভাবে বললাম না। যদি একটা বাচ্চা দেখে সেও কিন্তু সহজভাবে বানিয়ে নিতে পারবে। অনেক সময় দেখবেন হাতের কাছে বাচ্চারা থাকলে না ভীষণ ডিস্টার্ব করে, সেই ক্ষেত্রে বাচ্চাদের হাতেও একটা দুটো দিলে কিন্তু তারা সহজভাবে বানিয়ে নিতে পারবে। আর দেখুন কাঁটা চামচ দিয়ে কত সহজভাবে বানিয়ে নিলাম। কেউ এখন বলতেই পারবে না যে এই পুলি পিঠা বানাতে পারেন না। এখন এইভাবে না সমস্ত পিঠেটাকে আমি তৈরি করে নিয়েছি। নিয়ে এখন পালা ভেজে নেওয়ার। তো এখানে আমি কিছুটা সর্ষের তেল আর কিছুটা আমি রান্নার যে রিফাইন্ড অয়েল হয় সেটাই আমি নিয়েছি, 2 রকম মিশিয়ে নিয়েছি। এতে করে না কালারটাও সুন্দর আসবে আর টেস্টটাও অনেক সুন্দর আসবে। একবার হলেও এইভাবে মিশিয়ে 2 রকম তেল দিয়ে মিশিয়ে বানিয়ে দেখতে পারেন, টেস্টটা কিন্তু একটু অন্যরকম লাগে। আর এখন আমি দেখুন এগুলো সব রেডি করে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা যেহেতু, তো তেলটাকে না একটু ভালো করে গরম করে নিয়েছি। গরম করে এখন আমি ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে দিয়েছি। দিয়ে পুলি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পুলি পিঠা বলুন বা নারকেল পিঠাগুলো সমস্তটাই আমি দিয়ে দেব। দিয়ে একটা সাইড হালকা করে যখন ভাজা হয়ে যাবে না, তারপরে উল্টে পাল্টে আরেকটা সাইড ভাজা করে নেব। আর প্রত্যেকটা পিঠেই কিন্তু এইভাবে সুন্দর করে দেখুন উল্টে পাল্টে ভাজা করলে একটা ক্রিস্পি ভাব থাকবে। যেহেতু চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি আছে না, সেই জন্য গরম গরম যদি পরিবেশন করেন ভীষণ ক্রিস্পি ভাব থাকবে। আর এটা নরম হয়ে গেলেও পরে যখন খাবেন হালকা করে একটু গরম করে নিলে, হালকা একটু তেলটা ভালো করে গরম করে নিয়ে না ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে হালকা ভাজা করে নেবেন, দেখবেন পুনরায় আবারও সেই ক্রিস্পি ভাবটা চলে আসবে। কিন্তু নরম হয়ে ঠান্ডা হয়ে গেলে অনেকটাই নরম হয়ে যায়, সেটা খেতে খারাপ লাগবে না, কিন্তু গরম গরম এই ক্রিস্পি ভাবটার জন্য না আরও ভীষণ ভালো লাগে। তো চেষ্টা করবেন এই মিডিয়াম ফ্লেমে সম্পূর্ণটা ভাজার জন্য, এতে করে ক্রিস্পি ভাবটা খুব ভালো আসবে। একেবারে হাই ফ্লেমে দিলে কালারটা খুব সুন্দর চলে আসবে, কিন্তু ভিতর থেকে ক্রিস্পি ভাবটা কিন্তু পাবেন না। আর যেহেতু আমি খুব পাতলা করে বেলে নিয়েছি, বেলাটা একটু খেয়াল করে দেখেছেন যে পাতলা করে বেলার পরেই আমি গ্লাস দিয়ে ছোটো ছোটো লুচির মতো করে কেটে নিয়েছি।
তো এখন দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, তুলে নিয়েছি, নিয়ে বাকিগুলো ভাজা করে নেবো ঠিক একইভাবে। কালারটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, বিশেষ করে শুধু কালারটা সুন্দর না, খেতেও ভীষণ সুন্দর হয়েছে। একবার হলো বাড়িতে কিন্তু এই সহজ রেসিপি সহজভাবে বানিয়ে দেখবেন। আর একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর ভিতর থেকেও কতটা ভাজাটা সুন্দর হয়েছে। কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি এই সহজভাবে রেসিপিগুলো আপনাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর পারলে একটু শেয়ার করে রাখবেন। আজকে এখানে একটি মাছের ফ্রাইড রেসিপি নিয়ে চলে এসেছি। আর রেসিপিটা আমি দীঘায় খেয়েছিলাম, ভীষণ টেস্টি লেগেছে। আর এটার দাম প্রচুর ছিল। এখানে ছোট ছোট প্লেটগুলো 50 টাকা ছিল, বড় বড় প্লেটগুলো 100 টাকা। তো কয়েক পিস মাছ এখন আমি এই প্লেটের মধ্যে যতটা নিয়েছি, এই প্লেটে একটা দিত না 100 টাকা প্লেট। কিন্তু বাড়িতে কম বাজেটের মধ্যে অনেকটাই এই রেসিপি রেডি করে নেওয়া যাবে। সেটা যদি স্কিপ না করে দেখতে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা কম খরচে খুব ভালো একটা রেসিপি বানানো যায়। আর এই শীতের সন্ধ্যা থেকে কিন্তু এইসব বিভিন্ন রকমের ভাজাভুজি খেতে একটু ভীষণ পছন্দই হয় প্রত্যেকে, শুধু আমার বলে নয়। তো এখানে আমি ফ্যাসা মাছ নিয়েছি। আর এটা আপনাদের ওখানে কী মাছ বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফ্যাসা মাছটাকে আগে থেকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। আর মাথাগুলো না বাদ দিয়েছি, মাথার মধ্যে কেমন একটা থাকে, সেই জন্য পুরো ফ্রাই করব খাওয়ার জন্য মাথাটা সম্পূর্ণকে বাদ দিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে পাখনাগুলো বাদ দিয়েছি। দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী লঙ্কা, দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। আর এখানে একটা ডিমের হাফ অংশ দেবো, এতে করে কোটিংটা খুব ভালো হবে, সেই জন্য দিয়েছি। এখানে অবশ্যই স্কিপ করে যেতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুনের পেস্ট। এখানে যদি রসুন খেতে না চান সেক্ষেত্রে রসুনটা স্কিপ করে শুধু আদা পেস্ট দিয়ে দিতে পারেন। আর এখানে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার, এটা দিয়ে দিয়েছি 4 চামচ। এখন দিয়ে দেবো সামান্য লেবুর রস। এখানে লেবুর রসের পরিবর্তে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন। তো এখানে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখেন যদি একটু পাতলা হয়ে যায় সেখানে আরও 2-1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে পারেন। এদিকে সাইডে আমি গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছিলাম, দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি, নিয়ে এখন এই মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর ওপরে কত সুন্দরভাবে একটা লেয়ার পড়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। লেয়ার পড়ুক বা না পড়ুক, এটাই ফ্রাই করার পরে না ভীষণ টেস্টি লাগে। হালকা একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে খেয়ে দেখবেন, এটা ভীষণ টেস্টি। আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। নিত্য নতুন রেসিপি যখনই আমি আপলোড করব না, সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো কথায় কথায় একটা সাইড কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আরও একটা সাইড আমি খুব ভালো করে ভাজা করে নেব। আর এইটা মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে আমি ভাজা করেছি প্রথমে, দিয়ে তারপরে একটু লো করে দিয়েছিলাম, মিডিয়াম টু লো। এতে করে কি হবে, মুচমুচে হবে, ভাজাটা খুব ভালো হবে, ভিতর থেকে ভাজা হয়ে যাবে, খেতে না ভীষণ ভালো লাগবে। একবার হলো বাড়িতে কিন্তু এই সহজ রেসিপি সহজভাবে বানিয়ে দেখতে পারেন যে কত সহজভাবে রেসিপিটা বানানো যায়। আর এটা এইভাবে দেখুন একসাথে জড়িয়ে রয়েছে, এটা ভাজার পরে একটা করে ছাড়ানোও যাবে বা ছেড়েও যাবে, সেটাতে কোনো অসুবিধা নেই। আর ডিমটা অবশ্যই স্কিপ করে যেতে পারেন, তবে ডিম দিলে কি হয়, এর গায়ের যে কোটিংটা থাকে না সেটা খুব ভালোভাবে লেগে যায়, সেই জন্যই আমি দিয়েছি। তো চেষ্টা করবেন ডিমটা দেওয়ার, যদি অনেকে না খান সেক্ষেত্রে অবশ্যই স্কিপও করে যেতে পারেন। তো এখন একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, তো সেগুলোকে তুলে নিচ্ছি। আর একসাথে অনেকটা দেখাবো কি এটা এতটাই টেস্ট হয়েছে না, ভাজা হচ্ছে আমার বাচ্চারা নিয়ে চলে যাচ্ছে, সেই জন্য আমি প্লেটে অল্পটাই দেখাতে পেরেছি। যতটা মাছ নিয়েছিলাম তাতে কিন্তু অনেকটাই হয়েছিল। এই যে বললাম এগুলো অল্প খরচের মধ্যে 50 থেকে 60 বা 80 টাকার মধ্যে খরচ হয়, আর কিন্তু এটা 200 থেকে 300 টাকার মতো পেয়ে যাই। আমরা দীঘায় খেয়েছি কত অল্প কয়েক পিস, সেখানে দিয়েছিল 50 টাকা প্লেট, 100 টাকা প্লেট, কিন্তু এটা বাড়িতে বানালাম এই অল্প 50-100 টাকার মধ্যে কতটা বানিয়ে নিতে পেরেছি। আর তার থেকে বড় কথা, একদম ফ্রেশ জিনিস খেতে পারছি বাড়িতে। তো দেখুন এখানে আমি হাতে করে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে। এটা খেতেও ভীষণ ভালো। এটা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, সসের সাথে সার্ভ করতে পারেন। তাহলে রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। যদি একটু হলেও আপনাদের উপকারে আসে এই সহজ সহজ রেসিপিগুলো, তাহলে নিজেদের মানুষের কাছে একটু শেয়ার করে রাখবেন, এতে করে তারা এই সহজ রেসিপি না সহজভাবে বানাতে পারবে। আর এতে যদি সাবস্ক্রাইব করে দেয়, এতে আমি উৎসাহিত হব আবার কোনো নতুন রেসিপি বানানোর জন্য। তাহলে আজ এই পর্যন্ত, ধন্যবাদ।
শীতকাল মানে বিভিন্ন রকমের সবজি, আর এখন সবজির মধ্যে বিভিন্ন বাঁধাকপি ফুলকপি কিন্তু প্রচুর পরিমাণে বাজারে উঠছে। আর এখানে ফ্রেশ ফুলকপি নিয়েছি, আর এই ফুলকপি দিয়ে আর বড়ি দিয়ে রান্না করব, এত সহজভাবে এত টেস্টি হয় না। আমি যেভাবে রান্না করি সেভাবেই শেয়ার করেছি আপনাদের সাথে, স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। তো এখানে আমি একটি বড় ফুলকপি নিয়েছি, নিয়ে এখান থেকে সমস্ত ফুলগুলো আলাদা করে নিয়েছি। আর যে ফুলগুলো একটু বড় আছে না, সেই ফুলগুলো মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি। কেটে নেওয়ার কারণ হচ্ছে ফুলকপির ডাঁটা যেটা থাকে সেটা কিন্তু একটু সিদ্ধ হতে সময় নেয়, আর ফুলগুলো খুব সহজে সিদ্ধ হয়ে যায়। সেই জন্য হাফ করে নিলে কী হবে, ডাঁটাটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, ফুলটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন ভালো করে আমি দুবার ধুয়ে নিয়েছি জল দিয়ে। ধুয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, দিয়ে সামান্য একটু জল দিয়ে তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লবণ দিচ্ছি, দিয়ে হালকা ভাপিয়ে নেব। এতে করে কি হবে, ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে না সেটা একদম চলে যাবে, বা কোনো অনেক সময় ফুলকপির মধ্যে একটু খারাপ খারাপ সবুজ অংশ থাকে বা পোকা থাকে, সেটা কিন্তু একদমই চলে যায়। তো ভালো করে ভাপিয়ে নেওয়ার পরে বা একটা খার ভাব থাকে সেটাও চলে যায়। সেটাকে নিয়ে আমি সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে আবার ধুয়ে নিয়েছিলাম দুবার। ধুয়ে নেওয়ার পরে এদিকে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে প্রথমে এটা বাড়িতে তৈরি করাই বড়ি, এই বড়ি প্রথমে একটু হালকা করে ভাজা করে নেব। আর এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়েছি, আর বড়ি না অনেকটাই তেল শুষে নেয়, সেই জন্য প্রথমে অল্প তেল দিয়ে বড়িটা ভাজার চেষ্টা করবেন। তো এখানে আমি 1 টেবিল চামচ দিয়েছি, সেটা কিন্তু সম্পূর্ণ শুষে নিয়েছে। কড়াটা দেখলে বুঝতে পারবেন কড়া একদম শুকনো হয়ে গেছে। তো বড়িটা ভাজা হয়ে গেছে, সেটা সাইড করে তুলে রেখে আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। দিয়ে যে ফুলকপিটা ধুয়ে রেখেছিলাম সেটাকে একটু ভালো করে ভাজা করে নেব, এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতে ভীষণ ভালো লাগবে। সেই জন্য ফুলকপি দেখুন হালকা একটা কালার এসে গেছে, হালকা ব্রাউন কালার এসে গেছে। আর যে তেলটা দিয়েছিলাম সেটাও দেখবেন সম্পূর্ণ টেনে নিয়েছে বা শুষে নিয়েছে। এটাকেও আবারও আমি ভালো করে তুলে নেব একটা প্লেটের মধ্যে, নিয়ে এখন একে একে মশলাগুলো দেবো। তো ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে সাইড করে রেখে দিলাম। দিয়ে কড়ার মধ্যে আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। এখানে তেলের পরিমাণটা কিন্তু অলরেডি 3 টেবিল চামচ তেল চলে গেছে, সেজন্য এই সময় বেশি তেল দিতে যাবেন না। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ আর রসুন বাটা, আর এখানে দিয়ে দিলাম 1 চামচের একটু কম আদা রসুন বাটা, আর এখানে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতন হলুদ, আর লঙ্কা স্বাদ অনুযায়ী। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর একটা চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এর মধ্যে খুব বেশি মশলা যাবে না, কিন্তু এত টেস্টি হয় না তরকারিটা। একবার হলো বাড়িতে এইভাবে সাধারণভাবে রান্না করে দেখতে পারেন, যে কম মশলায় এইসব সবজিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর মশলা কষাতে কষাতে দেখছেন একটু দানা দানা হয়ে গেছে আর একদম শুকনো হয়ে গেছে। আর এটাকে আমি কিছুক্ষণের জন্য একদম লো ফ্লেমে রেখে দেবো। সাইডে দেখতে পাবেন তেল উঠে গেছে, দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি সামান্য একটু গরম জল দিয়ে দেব, দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততটাই বেশি হবে। তো এখানে এই জলটা যে শুকনো হয়ে যাবে না, আমি তাতে দিয়ে দেবো আরও হাফ কাপ জল। তো যে জলটা আগে দিয়েছিলাম সেটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে, তারপরে দিলাম হাফ কাপ জল। আর জলটা দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর ফ্লেমটাকে আমি এখন একদম লো করেই রেখেছি, মিডিয়াম টু লো। এর মধ্যে দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজের থেকে একটু ছোট 2টো আলু রেখেছিলাম, আর আলুটা আমি চন্দ্রমুখী আলু নিয়েছি। আর যে কোনো সবজির মধ্যে না চন্দ্রমুখী আলু যদি দেওয়া হয় না, সেই সবজির টেস্টটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। একটু খেয়াল করে দেখবেন, এমনি আলু দিয়ে সবজিগুলো যেমন টেস্ট লাগে, চন্দ্রমুখী আলু দিলে না আমার তো মনে হয় একটু ভীষণ ভালো লাগে, তরকারির টেস্টটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। এখন আলু কষতে কষতে এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিটা, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষে নেব। এতে করে মশলাটাও ভালো করে কষানো হয়ে যাবে, আর ফুলকপি আলু দুটোই ভালো করে কষানো হয়ে যাবে। এতে কি হবে, এই মশলা আর ফুলকপি থেকে হালকা একটা সুন্দর গন্ধ আসতে শুরু করবে। আর এটা যদি একটু কাঁচা কাঁচা থাকে না, সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগবে না। সেজন্য যত ভালো কষানো হবে ততই কিন্তু টেস্ট বাড়বে। যে কোনো সবজি রান্নায় সবসময় খেয়াল রাখতে হবে, যত ভালো কষানো হয় সবজির টেস্ট কিন্তু ততটাই ভালো হয়। আর খুন্তিটা দেখেই বুঝতে পারছেন যে তেল কিন্তু আমি 1 টেবিল চামচ দিয়েই তরকারিটা করছি, কিন্তু বাকি যে 2 টেবিল চামচ তেল আমি ভাজার সময় দিয়েছিলাম সেটা কিন্তু আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। এখন দিয়ে দেবো, ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। আর জলের পরিমাণটা ঠিকঠাক বলা যাবে না, কারণ ফুলকপিগুলো যেন একদম ডুবে থাকে, না হলে না ফুলকপির ডাঁটাগুলো কাঁচা থেকে যায়। আর যেহেতু বড়ি দেবো, বড়ি কিন্তু অনেকটাই এই ঝোলটাকে শুষে নেয়, সেই জন্য চেষ্টা করবেন একটু ফুলকপিগুলো যাতে ডুবে থাকে সেরকম পর্যায়ে জল দেওয়ার জন্য। এখন দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা ওপর থেকে, আর দিয়ে দিলাম
মটরশুঁটি, আর মটরশুঁটিটা আগে থেকে ভাজা করা ছিল, হালকা করে ভাজা করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। আর একটু লবণ আমার কাছে কম লেগেছে, সেজন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে খুব ভালো করে 1 থেকে 2 বার ফুটিয়ে নেব। আর দেখুন খুব ভালো করে যখন ফুটে গেছে না, এখন দিয়ে দিলাম সমস্ত বড়িটা। তো এটা বিউলির ডালের বড়ি, আর ভীষণ টেস্টি হয়েছিল বড়িটা। এই বড়ি দিয়ে ভালো করে দিয়ে দিলাম। দেওয়ার পরে সামান্য একটু জল দিয়েছি, কারণ বড়ি অনেকটাই জল শুষে নেয়। এটা তো এখন এই পরিমাণে জল না দিলে না ঝোলটা একদমই থাকে না, সেজন্য আরও সামান্য জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো আরও 5 মিনিট মতো আমি সবজিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। নিয়ে এখন কতটা সিদ্ধ হয়েছে সেটা দেখে নিতে হবে। যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে লো ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট রাখতে পারেন। তো দেখুন একটা ফুলকপির ডাঁটা আমি খুন্তি দিয়ে চেপে দেখাচ্ছি কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আলুটা দেখুন এমনি ভেঙে যাচ্ছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে এই ঝোল অবস্থায় আমি নামিয়ে রাখবো। এতে করে কী হবে, যে বড়িগুলো দিয়েছি না, এই বড়িগুলো খুব সহজভাবে আবার জলটাকে শুষে নেবে, নিয়ে বড়িগুলো ফুলে যাবে। এখন ওপর থেকে দিয়ে দেবো ভাজা মশলা। এটা শুধু জিরে আর মরিচকে আমি ভালো করে ভাজা করে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। আর এটা আমি সমস্ত সবজির মধ্যেই ওপর থেকে ছড়িয়ে দিই, এতে করে টেস্টটা খুব ভালো আসে আর একটা হালকা সেন্ট আসে। তো এখন ঢাকা দিয়ে রাখবো, রেখে 10 মিনিট পরে সার্ভ করে দেখাবো। এতে করে 10 মিনিট ঢাকা দেওয়ার কারণ হচ্ছে পুরো যে ভাজা মশলার ফ্লেভারটা সবজির মধ্যে চলে আসবে। এখন 10 মিনিট পরে আমি সার্ভ করে দেখাচ্ছি। আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। রেসিপিটা দেখুন, এখন সার্ভ করে দেখাচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে, শুধু দেখতেই সুন্দর হয়নি, খেতেও ভীষণ টেস্টি হয়েছে। একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন। তাহলে আজ এই পর্যন্ত, ধন্যবাদ।